বলা হয়ে থাকে যে যারা তাদের দেশের জন্য লড়াই করে তারা পৃথিবীর আড়ালে থাকে, কিন্তু তাদের বোঝা, তাদের সিদ্ধান্ত এবং তাদের সংগ্রাম পৃথিবীর চেয়ে অনেক বেশি। আসল বীর তারা নন যাদের পর্দায় দেখা যায়, বরং তারা হলেন যাদের জয় এবং মৃত্যু গোপন থাকে। আজকের গল্পটি এমনই একজন ছায়া যোদ্ধার, একজন প্রভু যিনি তার নামে নয় বরং তার কর্মের মাধ্যমে পরিচিত। যখন ষড়যন্ত্র গভীরভাবে বিস্তৃত, যখন শত্রু তাদের রূপ পরিবর্তন করতে পারে, যখন বিশ্বাস সবচেয়ে শক্তিশালী অস্ত্র এবং সবচেয়ে বড় হুমকি, তখন একমাত্র লক্ষ্য থাকে দেশকে যে কোনো মূল্যে রক্ষা করা। তো বন্ধুরা, এমন একটি গল্প শুরু হতে চলেছে যেখানে আনুগত্য পরীক্ষা করা হবে, ত্যাগের সীমা ভেঙে যাবে এবং যুদ্ধের কোলাহলে মানুষের আবেগ হারিয়ে যাবে। এটা প্রভুদের জগৎ যেখানে নির্বে জয় অর্জিত হয় আর পরাজয়ও। তো ভিডিওটি শুরু করা যাক, তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকলের জন্য নোটিফিকেশন বেলটি চালু করুন যাতে আপনি সিনেমা এবং ওয়েব সিরিজের সর্বশেষ আপডেট পেতে পারেন। ছবিটি শুরু হয় কান্দাহার ছিনতাইয়ের ঘটনা দিয়ে, যেখানে কিছু সন্ত্রাসী কান্দাহারে ভারতের বিমান ছিনতাই। উদাহরণস্বরূপ, তাদের 3 জন সন্ত্রাসীকে কারাগার থেকে মুক্তি দেওয়ার প্রয়োজন ছিল এবং তাদের প্রচুর অর্থের প্রয়োজন ছিল যা ভারত সরকার মেনে নিয়েছিল। কিন্তু অজয় সানিয়াল এতে মোটেও খুশি হননি। অনেকেই মনে করতেন যে তাদের উপর আক্রমণ করার জন্য কমান্ডো পাঠানো উচিত ছিল, তবে বিমানে 160 জন যাত্রী ছিলেন যাদের জীবন বিপন্ন হতে পারে, তাই এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে অজয় এই লোকদের মোকাবেলা করার জন্য একটি দুর্দান্ত পরিকল্পনা তৈরি করেছেন। তিনি এর নাম দিয়েছেন ধুরন্ধর। ধুরন্ধর এমন একটি প্রকল্প যা বহু বছর ধরে চলতে পারে, কিন্তু এর সুবিধা হলো যে আমরা পাকিস্তানের যে কোনো কার্যকলাপ সম্পর্কে আগে থেকেই সচেতন থাকব এবং এর ফলে ভারতের উপর আর কোনো আক্রমণ রোধ করা যাবে। কিন্তু সরকার তা প্রত্যাখ্যান করে। অজয় এতে মোটেও খুশি হননি, কারণ এটি ছিল তার স্বপ্নের প্রকল্প। এরপর দৃশ্যপট 2001 সালে স্থানান্তরিত হয়, যেখানে আমরা 2001 সালে সংসদে একটি বিশাল আক্রমণ দেখতে পাই যেখানে অনেক মানুষ নিহত হয়। এটি দেখে অজয় সানিয়াল দ্বিধাগ্রস্ত হন না এবং আবার ধুরন্ধর প্রকল্পের প্রস্তাব করেন। সরকার সম্প্রতি লক্ষ্য করেছে যে আক্রমণ বৃদ্ধি পাচ্ছে এবং যদি এটি চলতে থাকে তাহলে দেশের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। তারা তখন অজয়ের পরামর্শ শুনেছিল এবং ধুরন্ধর প্রকল্পটি পুরোপুরি বুঝতে পেরেছিল। অজয় ধুরন্ধর পরিকল্পনাটি আগে থেকেই প্রস্তুত করেছিল। এর ফলে ব্যর্থতার সম্ভাবনা খুব কম ছিল, যদিও এতে উল্লেখযোগ্য ঝুঁকি ছিল। এরপর আমরা হামজা নামে একজনকে দেখি এবং জানতে পারি যে অজয় তাকে ধুরন্ধরের জন্য বেছে নিয়েছে। হামজাকে পাকিস্তানে পাঠানো হবে, তবে এই সব কিছু পরিকল্পনা করেই করতে হয়েছিল, অন্যথায় হামজা যে কোনো সময় ধরা পড়তে পারত। অতএব তাকে বালুচের ছদ্মবেশে আফগানিস্তান দিয়ে পাঠানো হয়েছিল। অবশেষে আফগানিস্তান হয়ে হামজা পাকিস্তানের করাচিতে পৌঁছায়। সেখানে আমরা লিয়ারি নামক একটি জায়গা দেখতে পাই। লিয়ারি অসংখ্য গ্যাংয়ের আবাসস্থল এবং বলা হয় যে কেউ যদি লিয়ারি দখল করে তারা পুরো করাচি দখল করে নিয়ে। লিয়ারি এমন একজন ব্যক্তির আবাসস্থল যার একটি হোটেল আছে। সে বহু বছর ধরে একজন ভারতীয় এজেন্ট এবং আমাদের নায়ক হামজা তার সাথে দেখা করতে যায়। হামজা হোটেল মালিক উসমানের সাথে দেখা করে, যে একজন ভারতীয় এজেন্টও। উসমান হামজাকে তার হোটেলে 1 বছরের চাকরির প্রস্তাব দেয়া। উসমান ভাই তাকে এখানে সবকিছু বলতে থাকেন। তিনি ব্যাখ্যা করেন যে যখন তিনি তার প্রথম অপারেশন পান তখন এটি 6 বছর পরে। ততক্ষণ পর্যন্ত তিনি 6 বছর ধরে চা বিক্রি করেছিলেন। এখন উসমান ভাই হামজাকে লিয়ারির গ্যাং সম্পর্কে বলেন। তিনি ব্যাখ্যা করেন যে লিয়ারির গ্যাংগুলি সম্প্রদায়ের ভিত্তিতে বিভক্ত। আপনি একজন বালুচ, তাই আপনি রেহমান ডাকাতের গ্যাংয়ে যোগ দিতে পারেন, কারণ রেহমান ডাকাতের নাম রেহমান বালুচ। লিয়ারিতে বাবু ডাকাত এবং আরশাদ পাপ্পু দ্বারা পরিচালিত আরেকটি গ্যাং আছে, কিন্তু হামজা বুঝতে পারছিল না যে ডাকাত রেহমান ডাকাত এবং বাবু ডাকাত উভয়ের পিছনে লেগে আছে, কেন তারা একসাথে নয়। উসমান ভাই ব্যাখ্যা করেন যে সত্য হলো, মানুষ বিশ্বাস করে যে রেহমান ডাকাত বাবু ডাকাতের অবৈধ সন্তান এবং যখন রেহমান ডাকাত এটি জানতে পারে তখন সে তার মাকে হত্যা করে। এ থেকে আপনি বলতে পারেন যে রেহমান ডাকাত কতটা বিপজ্জনক। তোমাকে অবশ্যই রেহমান ডাকাত, যা রেহমান বালুচ নামেও পরিচিত, তার দলে যোগ দিতে হবে এবং বাবু ডাকাত এবং আরশাদ পাপ্পুর দল থেকে দূরে থাকতে হবে। এখন প্রশ্ন ছিল হামজা কিভাবে রেহমান ডাকাতের দলে যোগ দেবে। তারপর দেখা গেল যে বাবু ডাকাত
এবং আরশাদ পাপ্পুর লোকেরা রেহমান ডাকাত এর বড় ছেলেকে আক্রমণ করতে চলেছে। আক্রমণের সময় হামজা যদি তার বড় ছেলেকে বাঁচায় তাহলে সে রেহমান ডাকাতের দলে যোগ দিতে পারে। এটি একটি বড় ঝুঁকি ছিল, কিন্তু হামজা রাজি হয়ে গেল। যখন রেহমান ডাকাতের দুই ছেলে একটি বিয়েতে এসেছিল তখন হঠাৎ তাদের উপর আক্রমণ করা হয়েছিল। এই আক্রমণটি বাবু ডাকাত এবং আরশাদ পাপ্পুর লোকদের দ্বারা পরিচালিত হয়েছিল। সুযোগ দেখে হামজা সেখানে পৌঁছায় এবং দুই সন্তানকে বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে হামজা রেহমান ডাকাতের বড় ছেলেকে বাঁচাতে পারেনি, তবে সে রহমানের ছোট ছেলেকে বাঁচিয়েছিল। বড় ছেলের কথা বলতে গেলে হামজা তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সে সেখানে বাঁচতে পারেনি। কিছুক্ষণ পরেই রহমান ডাকাইত, একজন অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি, ঘটনাস্থলে প্রবেশ করে। তবে তার ছেলের মৃত্যুর পর সে গভীরভাবে দুঃখিত এবং অত্যন্ত রাগান্বিত হয়ে ওঠে। রহমান ডাকাতের ছোট ছেলে তাকে বলেছিল যে হামজা তাকে বাঁচাতে তার জীবনের ঝুঁকি নিয়েছে। এটি দেখে রহমান তাকে 1 লক্ষ টাকা অফার করে, তবে হামজা তা প্রত্যাখ্যান করে, রহমানকে বলে যে সে একজন বালুচ এবং বালুচ জনগণের জন্য অনেক কিছু করেছে। হামজা একজন বালুচ হিসেবে তার পরিচয় এবং কিভাবে সে এই অবস্থানে পৌঁছেছে তাও প্রকাশ করে। হামজা বলে যে সে আত্মবিশ্বাসী যে একদিন সে বালুচ জনগণকে মুক্ত করবে, কারণ সে তাদের কাছে ঈশ্বরের মতো। কিন্তু রেহমান প্রতিশোধের আকাঙ্ক্ষায় গ্রাস, সে জানে যে বাবু ডাকাত এবং পাপ্পু আরশাদ এই আক্রমণের জন্য দায়ী ছিল। জামিল নামে একজন বিধায়ক এলে তিনি তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তিনি রেহমানকে এখনই এই ধরনের পদক্ষেপ না নেওয়ার জন্য অনুরোধ করেন, কারণ এটি নির্বাচনে ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে। জামিল বলেন যে নির্বাচন ঘনিয়ে এসেছে এবং অবশেষে হামজা এবং উজাইর বাবু ডাকাতকে খুঁজে পান। তারা তাকে তাড়া করে ধরে ফেলেন। এরপর রহমান ডাকাত এসে বাবু ডাকাতকে খুব ভয়াবহ মৃত্যু দেয়। বাবু ডাকাত রহমানের কাছে তার জীবন ভিক্ষা চাইলেন, কিন্তু রহমান তাকে খুব ভয়াবহ মৃত্যু দিলেন। তিনি বললেন যে শিশুটিকে হত্যা করা তার উচিত হয়নি, তাই রহমান তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। নির্বাচনের কথা বলতে গেলে তার উপর এর কোনো প্রভাব পড়েনি। আর হামজার কথা বলতে গেলে হামজা তার আরও ঘনিষ্ঠ হয়ে উঠে। সে সব কিছু জানত। হামজা দলে কি ঘটেছিল তা সবই জানত। সহজ কথায় তারা হামজাকে পুরোপুরি বিশ্বাস করতে শুরু করেছিল, আর উজাইর এবং হামজা খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল। আর এখন সময় এসে গেছে যখন নির্বাচন শেষ হয়ে গেছে এবং ফলাফল প্রকাশিত হয়েছে। আমরা জানতে পারি যে জামিল 3 লক্ষ ভোটে জিতেছে। উদযাপন চলছে এবং তার কিছুক্ষণ পরেই রহমান ডাকাত আসে। তাকে দেখে জামিল বুঝতে পারে যে এই জয়ে রহমান ডাকাতকেই ধন্যবাদ, কারণ জনসাধারণ তাকে গভীরভাবে ভালোবাসে এবং তার প্রতিটি কথা বিশ্বাস করে। এখানেই আমরা জামিলের মেয়ে আলিনাকে ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করতে দেখি। এখানেই হামজা প্রথম আলিনাকে দেখে এবং প্রথম দেখাতেই তাদের প্রেমে পড়ে। এখানেই রহমান ডাকাত খানানি ভাইদের সাথে দেখা করে, যারা খুবই ধনী। তারা রহমান ডাকাতকে বলে, আমরা জানি তুমি পুরো লেরির মালিক এবং যদি আমরা এখানে ব্যবসা শুরু করি তাহলে তুমি অনেক লাভবান হতে পারো। আমরাও চাই তোমার একটি আলাদা দল থাকুক, যাতে তোমার রাজনৈতিক ক্যারিয়ার আগের মতোই চলতে পারে। কারণ খানানি ভাইরা খুব ধনী ছিল। যখন সে তাদের সাথে দেখা করে তারা রহমান ডাকাতকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং যখন রহমান ডাকাত অস্ত্র দাবি করে তখন তারা আনন্দের সাথে সম্মত হয়। এই সমস্ত অস্ত্র শুক্রবারের দিকে তাদের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল এবং মেজর ইকবালের লোকেরা 3 অক্টোবরের দিকে ভারত আক্রমণ করার পরিকল্পনা করছিল। এসপি চৌধুরী আসলাম এখন জামিলের কাছে যান। তিনি তাকে বলেন যে তিনি যে কাজটি তাকে অর্পণ করেছেন তা তিনি করতে পারবেন না, কারণ তাকে লেহারি পরিষ্কার করে এটি সম্পূর্ণরূপে পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এটি কেবল সম্ভব নয়, কারণ লেহারির সমস্ত পুলিশ রহমান ডাকাতের নিয়ন্ত্রণে। যদি রহমান ডাকাত তাদের জীবন দিতে বলেন তবে তারা কোনো দ্বিধা ছাড়াই তা করবেন। তাই যদি রহমান ডাকাত তাদের জীবন দিতে বলেন তবে এটি তাদের জন্য খুব সহজ হবে। অতএব আমি যদি লেহারি যাই তাহলে আমার লেহারিতে একটি পৃথক টাস্ক ফোর্স দরকার, যা সম্পর্কে কেউ জানবে না। কেউ তার সদর দপ্তর সম্পর্কেও জানবে না। আমি কি করছি তা আমাকে কাউকে বলার দরকার হবে না, এমনকি আপনিও না। এবং যদি তা ঘটে তবে তিনি পুরো লেয়ারি পরিষ্কার করবেন। এমএলএ জামিল একমত।
ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অজয় সান্যাল সব খবর পাচ্ছেন এবং সম্প্রতি তিনি কিছু বড় খবর পেয়েছেন। খান্নি ব্রাদার্সের জাল নোট প্লেট ব্যবহারের সুযোগ রয়েছে এবং তারা এখন জাল 500 এবং 1000 টাকার নোট তৈরি করতে পারে। তারা এই প্লেটগুলি দুবাই থেকে পেয়েছিল, কারণ কিছু ভারতীয় মন্ত্রী খান্নি ব্রাদার্সের কাছে এই প্লেটগুলি বিক্রি করেছিলেন। তিনি 3 অক্টোবরের আক্রমণ সম্পর্কেও খুব ভালো করেই জানতেন। এটি নৌকায় অর্থাৎ সমুদ্রপথে পরিচালিত হবে এবং আক্রমণকারীরা গুজরাট, পাঞ্জাব বা মুম্বাই থেকে আসবে। এরপর আমরা দেখি হামজা এবং উজাইর মেজর ইকবালের কাছে অস্ত্র পৌঁছে দিতে যান। রহমান ডাকাতেরও তাদের সাথে থাকার কথা ছিল, কিন্তু হঠাৎ তার ছেলের পেটে ব্যথা শুরু হয়, তাই সে হাসপাতালে যায়। এদিকে আমরা দেখি হামজা এবং ওজার মেজর ইকবালের কাছে গিয়ে অস্ত্র তুলে দেয়। অস্ত্র পৌঁছে দেওয়ার পর মেজর ইকবাল হামজাকে কিছু বলে। সে বলে যে 3 অক্টোবর ভারতে একটি আক্রমণ হতে চলেছে, কিন্তু ভারত সেই আক্রমণের কথা জানতে পারে এবং আমরা তথ্যদাতার কথাও জানি। ফলস্বরূপ মেজর ইকবাল তাকে নির্মমভাবে হত্যা করে। হামজা সাহেব এই সব দেখেছিলেন, কিন্তু তিনি কিছুই করতে পারেননি। অন্যদিকে আমরা দেখতে পাই রহমান ডাকাত তার ছেলেকে তার স্ত্রীর সাথে হাসপাতালে নিয়ে যাচ্ছেন, কিন্তু মাঝপথে রেহমান ডাকাত আর কেউ নয় বরং এসপি চৌধুরী আসলাম দ্বারা আক্রান্ত হন, যিনি রেহমান ডাকাতের একা থাকার এবং তাকে আক্রমণ করার জন্য অপেক্ষা করছিলেন। এসপি চৌধুরী আসলাম এটিকে একটি নিখুঁত সুযোগ হিসেবে দেখেছিলেন, তাই তিনি তাকে আক্রমণ করেন। সবাইকে হত্যা করার পর রেহমান ডাকাত এখন তার সন্তান এবং স্ত্রীর সাথে ছিলেন। যদি সে আত্মসমর্পণ না করত তাহলে তার পুরো পরিবারকে হত্যা করা হতো। তাই রেহমান ডাকাত আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আত্মসমর্পণের পর এসপি চৌধুরী আসলাম তাকে প্রচণ্ড মারধর করে, কিন্তু এখন খবরটি হামজা এবং ওজারের কাছে পৌঁছেছে এবং তারা খুব ভালো করেই জানে যে এসপি চৌধুরী আসলাম তাকে একটি এনকাউন্টারে হত্যা করবে। তাই হামজাকে যে কোনো মূল্যে রেহমান ডাকাতকে বাঁচাতে হবে। তারপর হামজা জানতে পারে যে পরিবারের কেউ রেহমান ডাকাতের ছেলেকে ওষুধ দিয়েছিল, যার ফলে তার পেটে ব্যথা হতো। বাস্তবে সেই লোকটি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। সে 40 বছর ধরে তাদের জন্য কাজ করছিল, কিন্তু এখন সে সামান্য টাকার বিনিময়ে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। হামজা তাকে নির্মমভাবে মারধর করে এবং সবকিছু স্বীকার করতে বাধ্য করে। যদিও সে কিছুই জানত না, সে লিয়ারি টাস্ক ফোর্স অফিস সম্পর্কে জানত। তাই হামজা এবং উজাইর তাদের পুরো গ্যাং নিয়ে এসে তাদের উপর আক্রমণ করে। তারা তাদের সবাইকে উল্টে ঝুলিয়ে দেয় এবং হামজা এই ভিডিওটি এসপি চৌধুরীর কাছে পাঠায়। এটি দেখে এসপি চৌধুরীকে তার অনুরোধে রাজি হতে হয়েছিল এবং এখন তাকে রহমান ডাকাতকে মুক্তি দিতে হবে। হামজা আরও একটি কৌশল অবলম্বন করেছিল। আলিনা গোপনে তার বাড়িতে একটি ভিডিও রেকর্ড করেছিল। এই ভিডিওতে তার বাবা জামিল, এসপি চৌধুরী এবং আরশাদ পাপ্পু রহমান ডাকাতকে হত্যা করার বিষয়ে আলোচনা করছিলেন। কিন্তু এই ভিডিওটি দেখার পরেও এসপি চৌধুরী কিছুই করেননি। কিন্তু যখন এসপি চৌধুরী তার টাস্ক ফোর্স অফিসারদের উল্টে এবং অর্ধমৃত অবস্থায় ঝুলতে দেখেন, তখন এসপি চৌধুরী নমনীয় হন এবং রহমান ডাকাতকে ছেড়ে দেন। রহমান ডাকাত প্রায় মৃত অবস্থায় ছিল। এসপি চৌধুরী তাকে হত্যা করতে যাচ্ছিলেন, কিন্তু সঠিক সময়ে রহমান ডাকাত রক্ষা পান এবং তাও হামজার কারণে। তাই কয়েক দিনের জন্য সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু তারপর আমরা জানতে পারি যে 2009 সালে 26/11 তারিখে তাজ হোটেলে হামলার সময় মেজর ইকবাল এই হামলার পরিকল্পনা করেছিলেন। হামলার পর সবাই এক জায়গা জড়ো হয়েছিল এবং সবাই উদযাপন করছিল যেন তারা দুর্দান্ত কাজ করেছে। তারা বেলুচিস্তান থেকে আনা অস্ত্র ব্যবহার করে তাজ হোটেলে আক্রমণ করে। হামজা এতে সম্পূর্ণ হতবাক হয়ে যায়, বুঝতে পারে না যে কিভাবে এত হঠাৎ করে এই ঘটনা ঘটল এবং কিভাবে সে তা জানত না। হামজা রেগে যায়, তার মনে হয় সবাইকে হত্যা করা উচিত। কিন্তু উসমান ভাই তাকে ব্যাখ্যা করে বলেন যে তারা এটা করতে পারবে না, কারণ যদি সে দুর্ঘটনাক্রমে ধরা পড়ে তাহলে তার বছরের পর বছর কঠোর পরিশ্রম নষ্ট হয়ে যাবে এবং নতুন সম্পদ অর্জনের জন্য অনেক প্রচেষ্টার প্রয়োজন হবে। কয়েকদিন পরে আমরা দেখি রেহমান ডাকাত তার নতুন দল ঘোষণা করে, যা জামিলকে হতবাক করে দেয়। জামিল বুঝতে পারে যে তার অস্তিত্ব নিশ্চিহ্ন হতে চলেছে এবং রেহমান ডাকাত এখন আইন ফ্লেরি শাসন করবে। এতে সে ভীত হয়ে পড়ে, কারণ তার আর কোনো ক্ষমতা থাকবে না। কিন্তু হামজা ঠিক জানত কিভাবে জামিলকে ব্যবহার করতে হয়। তাই সে আলিনার সাহায্য নেয় এবং জামিলকে তার বাড়িতে ডাকে। হামজা জামিলকে বলে যে এখন পর্যন্ত সে যাদের উপর বিশ্বাস করেছে তারা সবাই এমন লোক যারা রহমান ডাকাতকে হত্যা করলেও লিয়ারি শাসন করতে পারে। তার এমন কাউকে বিশ্বাস করা দরকার যে তার নিজের।
হামজা জামিলের সাথে যোগ দেয়, রহমান ডাকাতকে ধ্বংস করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু তার আগে আলিনা এবং হামজা বিবাহিত, কারণ তারা একসাথে থাকত কিন্তু বিবাহিত ছিল না। তাদের বিয়ে খুব জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয় সকলের উপস্থিতিতে। রেহমান ডাকাত, খান্নি ভাইয়েরা, এমনকি আইএসআই প্রধান মেজর ইকবালও উপস্থিত। তারা সেখানে থাকে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা শুরু করে। তারা সবাই মাতাল, তাই হামজা তাদের কাছে আসে। মেজর ইকবাল তখন বলে যে পরবর্তী লক্ষ্যবস্তুতে শীঘ্রই আক্রমণ করা হবে, 15 আগস্টের কাছাকাছি, এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের অস্ত্রের প্রয়োজন হবে। রেহমান ডাকাত রাজি হয়, কিন্তু সবাই মাতাল। তাই হামজা 9 আগস্ট তারিখ চূড়ান্ত করেছিল, যখন তাকে বালুর থেকে অস্ত্র আনার কথা ছিল। এখন সেই দিনটি এসেছে, 9 আগস্ট, সেই দিন যেদিন অস্ত্র সরবরাহ করার কথা ছিল। রেহমান ডাকাত বা উজাইর কেউই এই বিষয়ে জানত না, কেবল হামজা এটি সম্পর্কে জানত। হামজা যখন উজাইরকে এই বিষয়ে জানায়, উজাইর তৎক্ষণাৎ অস্ত্র সংগ্রহের জন্য বালুচে ছুটে যায়। ইতিমধ্যে রেহমান ডাকাত একটি জল সরবরাহ পাইপলাইন প্রকল্প উদ্বোধন করে, কিন্তু এখন তার সাথে কেবল হামজা এবং আরও কয়েকজন রয়েছে। তারা ঘটনাস্থল থেকে ফিরে আসতে শুরু করে এবং হামজা, রেহমান ডাকাত এবং আরও দুজনের সাথে থাকে। হামজা গাড়ি চালাচ্ছিল এবং আমরা দেখতে পাই যে এসপি চৌধুরী, হামজা এবং জামিল রহমান ডাকাতকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে হত্যা করার পরিকল্পনা করেছে। হামজা সমস্ত পরিকল্পনা করেছিল, তবে হামজার সমস্যা ছিল কিভাবে রহমান ডাকাতকে সেই স্থানে নিয়ে যাওয়া যায়। তাই যখন রহমান ডাকাত এবং আরও 2 জন লোক ঘুমিয়ে পড়ে, হামজা তৎক্ষণাৎ তাদের বনের মধ্য দিয়ে নিয়ে যেতে শুরু করে। এদিকে এসপি চৌধুরী, তারা পৌঁছানোর সাথে সাথে তাদের উপর নির্মমভাবে আক্রমণ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত, সন্দেহ করে যে রহমান ডাকাত তাদের ভুল পথে নিয়ে যাচ্ছে এবং থামানো সত্ত্বেও থামতে অস্বীকৃতি জানায়। এর ফলে গাড়িতে তীব্র তর্ক শুরু হয় এবং হামজা বুঝতে পারে যে তারা বেশি দূর যেতে পারবে না, তাই মাঝপথে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পর হামজা তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করে। তারপর সুযোগ দেখে চৌধুরী আসলাম তার পুরো দল নিয়ে সেখানে বন্দুকযুদ্ধ হয়, কিন্তু সঠিক সুযোগ দেখে ডাকাত রহমানও পালিয়ে যায়। ডাকাত রেহমানের একজন লোক হামজার পিছনে ধাওয়া করে। সে হামজার সাথে লড়াই করে, কিন্তু হামজা তাকে নির্মমভাবে হত্যা করে। ডাকাত রেহমানের কথা বলতে গেলে ডাকাত এসপি চৌধুরী তার পিছনে লেগে থাকে এবং তারাও এক ভয়াবহ লড়াইয়ে লিপ্ত হয়। কিন্তু হামজা ঠিক সময়ে আসে, না হলে চৌধুরী মারা যেত। হামজা ঠিক সময়ে আসে এবং ডাকাত রেহমানকে নির্মমভাবে আক্রমণ করে। এরপর চৌধুরী আসলাম ডাকাত রেহমানের ঘাড়ের পাশে গুলি করে, যার ফলে তার প্রচুর রক্তক্ষরণ হয়। তবে সে মারা যায় না, কারণ এটি তাদের পরিকল্পনা ছিল। ডাকাত রেহমান তাকে মরতে না দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তাকে নিরাপদে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল, এমন অবস্থায় যে রহমান ডাকাত পৌঁছানোর সাথে সাথেই মারা যাবে। এটি ছিল একটি নিখুঁত পরিকল্পিত পদক্ষেপ। হামজা রহমান ডাকাতকে তুলে নিয়ে একটি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যায়, যেখানে পৌঁছানোর সাথে সাথেই তার মৃত্যু হয়। উজ্জয়ের গভীরভাবে দুঃখিত হয়ে সেখানে পৌঁছায় এবং অটোরিকশা চালক সাক্ষ্য দেয় যে হামজা তাকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু সে পারেনি। এভাবে হামজাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়। কাহিনী এখনও প্রকাশ করা হয়নি, তবে আমাদের বলা হয়েছে যে ধুরন্ধরের দ্বিতীয় অধ্যায় 19 মার্চ 2026 সালে মুক্তি পাবে। ধুরন্ধর 2 সম্পূর্ণরূপে সম্পন্ন এবং প্রস্তুত। এমনকি আমরা এর কিছু দৃশ্য প্রেক্ষাগৃহে দেখেছি। যদি ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করে, তাহলে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। যদি না হয়, তাহলে এটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। তাই বন্ধুরা, আমি আশা করি আপনি এই ভিডিওটি উপভোগ করেছেন। যদি আপনি এটি উপভোগ করেন, তাহলে দয়া করে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি সর্বশেষ এবং তাজা কন্টেন্ট পেতে পারেন। আমরা আপনাকে আরও একটি দুর্দান্ত ভিডিওতে দেখতে পাব। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।